আজ শুরু করছি মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের 3 নম্বর পার্ট। এই 3 নম্বর পার্টের 30 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কী কী এবং স্থিতিশীল উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাহলে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে সেই প্রাকৃতিক সম্পদকে মানব জাতির উন্নতির কাজে যখন সুষ্ঠুভাবে ব্যবহার করা হয় তাকেই বলা হয় কি স্থিতিশীল উন্নয়ন। বাস্তব উদাহরণ দিলে কীরকম হবে, যে আমি আজকের দিনে দাঁড়িয়ে 1000 টাকা ইনকাম করলাম, এই 1000 টাকাটাকে যদি আমি পুরোটাই ব্যবহার করে ফেলি তাহলে কালকের দিনের জন্য আমি কিছু গুচ্ছিত রাখলাম না। সেই জন্য কি করতে হবে, এই 1000 টাকার ইনকাম থেকে কিছু টাকা কালকের জন্য অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, কালকের দিনটাও আমার ভালোভাবে চলবে। ঠিক একই জিনিস স্থিতিশীল উন্নয়ন। এই যে টাকাটাকে আমি গুছিয়ে রাখছি এটা কি কাজে ব্যবহার করা হবে, ভবিষ্যতে যখন আমার কোনো সমস্যা দেখা দেবে তখন ওই টাকা থেকে আমি সেই সমস্যাটাকে সমাধান করতে পারবো, বা আমার পরবর্তী জেনারেশন যারা থাকবে তারা সেই টাকাটাকে কাজে লাগাতে পারবে। ঠিক একই রকম ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে, মানে পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের কথা মাথায় রেখে এই প্রাকৃতিক সম্পদটাকে পুরোপুরি ব্যবহার করা যাবে না। সেই জন্য বলছে যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নতির কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আরোহণ ও ব্যবহার করা হয় তাকেই বলা হয় কি স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কী কী? স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য নষ্ট না করে শক্তির উৎসসমূহকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা ও বিকল্প শক্তি উৎসের সন্ধান করা। এর মানে কি, পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানে কি, আমি যদি আজকের ডেটে 1000 টাকা ইনকাম করলাম এবং এই 1000 টাকাটা পুরোটাই খরচ করে দিলাম, তাহলে কাল আমার খরচ করার জন্য কোনো টাকা নেই। তাহলে কাল যদি আমার ইনকাম না হয় তাহলে আমি খাবো কি? খাবার মতো কিছু নেই। তখন কি হবে, অরাজকতার সৃষ্টি হবে। পরবর্তী প্রশ্ন কি আছে, স্থিতিশীল উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? স্থিতিশীল উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? প্রথম নম্বর হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি, মানে কি, যে শক্তিগুলো পুনরায় আর ফিরে পাওয়া যায় না সেই অনবীকরণযোগ্য শক্তির ব্যবহারটাকে কমিয়ে দিতে হবে। যেটা আমি পুনরায় ফিরে পাবো না তাহলে সেটাকে সবসময় আমার রিজার্ভে রেখে দিতে হবে। তাহলে কি হবে, পরবর্তীতে ওটাকে কাজে লাগানো যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। এই নবীকরণযোগ্য শক্তি কি কি আছে, যেরকম বায়ু শক্তি আছে, সৌরশক্তি আছে। এই বায়ু শক্তি সৌরশক্তি তো অটোমেটিক সবসময় আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এই যেগুলো আমরা সবসময় পাবো সেই সমস্ত শক্তিগুলোর ব্যবহার বাড়াতে হবে। 3 নম্বর দিকে কী দেওয়া আছে, বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, অর্থাৎ এই বর্জ্য পদার্থটাকে রিসাইকেল বিন প্রক্রিয়ার সাহায্যে পুনরায় আবার ব্যবহার করতে হবে এবং কি দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। যদি দূষণটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে অবশ্যই পরিবেশ সুষ্ঠু থাকবে। 31 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো অচিরাচরিত বা অপরিচালিত শক্তি কাকে বলে, এবং একই সঙ্গে আছে কি চিরাচরিত বা প্রচলিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে, অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি। এই অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি কাকে বলে, যে সকল নবীকরণযোগ্য শক্তিগুলি তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়। এই কম ব্যবহার করা হয় বলেই এই সকল শক্তিগুলোকে অপ্রচলিত শক্তি বলা হয়, মানে কি এদের প্রচলন খুব একটা নেই। এরকম উদাহরণ কি কি আছে, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। এই সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তিগুলো কিন্তু পুনরায় আবার ফিরে পাওয়া যাবে। তাহলে এই শক্তিগুলোকে আমাদের কি ব্যবহার করা উচিত, কিন্তু আমরা এই শক্তিগুলোকে খুবই কম পরিমাণে ব্যবহার করছি, তাই এই শক্তিগুলোকে বলা হয় কি অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি। এবার কি প্রচলিত শক্তি,
বা চিরাচরিত শক্তি কাকে বলে? প্রচলিত শক্তি মানে হচ্ছে যে সকল শক্তিগুলোকে আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করি, অর্থাৎ আদিকাল থেকে এই সমস্ত শক্তিগুলো আমরা ব্যবহার করে আসছি, যেরকম কয়লা, পেট্রোলিয়াম। সেই জন্য চিরাচরিত বা প্রচলিত শক্তির সংজ্ঞায় লেখা আছে কি, প্রচলিত শক্তি হলো সেই সকল শক্তি যা মানুষ আদিকাল থেকে বা দীর্ঘ সময় ধরে ব্যবহার করে আসছে। এই দীর্ঘ সময় ধরে এর ব্যবহারটা বেশি হচ্ছে বলে এই শক্তির নাম হচ্ছে প্রচলিত বা চিরাচরিত শক্তি। যেরকম কয়লা, পেট্রোলিয়াম, এই কয়লা পেট্রোলিয়াম ছাড়া আমাদের দিন চলে না। 32 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, অনবীকরণযোগ্য শক্তি বলতে কী বোঝো, উদাহরণ দাও, এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি বলতে কী বোঝো, উদাহরণ দাও। অনবীকরণ মানে হচ্ছে যে শক্তিগুলোকে পুনরায় ফিরে পাওয়া যাবে না, অর্থাৎ যে সকল শক্তির উৎস ক্ষয়িষ্ণু, মানে কি ক্ষয়ে যাবে, ক্ষয়ে যাবে মানে কি ফুরিয়ে যাবে। তাই বলছে যে সকল শক্তির উৎস ক্ষয়িষ্ণু এবং সঞ্চয়ের ভাণ্ডার খুবই সীমিত, একবার ফুরিয়ে গেলে এই শক্তিগুলোকে আর ফিরে পাওয়া যাবে না, এই শক্তিগুলোকে বলা হয় কি, অনবীকরণযোগ্য শক্তি। যেরকম জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানি যদি একবার ফুরিয়ে যায় তাহলে এই জীবাশ্ম জ্বালানিকে আর ফিরে পাওয়া যাবে না। পরের প্রশ্নে কি আছে, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী হচ্ছে? পুনর্নবীকরণযোগ্য শক্তি মানে কি, যে সব শক্তির উৎস কখনো শেষ হবে না এবং এই শক্তিগুলোকে বারবার ব্যবহার করা যাবে। যেরকম সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়ু শক্তি, এই শক্তিগুলো কখনোই ফুরাবে না, এগুলো অফুরন্ত আছে। এই শক্তিগুলোকে বলা হয় কি, পুনর্নবীকরণ, মানে পুনরায় আবার ফিরে পাওয়া যাবে। 33 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, সৌরশক্তির ব্যবহার লেখো। এই সৌরশক্তির ব্যবহারের জন্য বই পড়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে যে সমস্ত জিনিস ইলেকট্রিসিটিতে চলে সমস্ত কিছুটাই সৌরশক্তিতে চলবে, সুতরাং এটা নিজের ভাষায় উত্তর লেখা সব থেকে ভালো। কিন্তু তারপরেও যদি একবার পড়ার প্রয়োজন মনে হয়, জাস্ট রিডিং পড়ে নেবে যে সৌরশক্তির ব্যবহার কি। আলো জ্বালাতে সৌরশক্তি ব্যবহার করা হয়, পাখা চালাতে সৌরশক্তি ব্যবহার করা হয়, সোলার কুকারে রান্না করতে সৌরশক্তি ব্যবহার করা হয়, সোলার হিটারে জল গরম করতে সৌরশক্তি ব্যবহার করা হয়, সোলার হাউসের সাহায্যে ঘরকে গরম রাখতে সৌরশক্তি ব্যবহার করা হয়। এছাড়াও অনেক কাজে ব্যবহার করা হয়, যেরকম স্ট্রিট ল্যাম্পে সৌরশক্তি ব্যবহার করা হয়, সোলার ক্যালকুলেটরে ব্যবহার করা হয়, অনেক কাজে ব্যবহার করা হয়। 34 দাগ দিয়ে যে প্রশ্নটা আছে, সৌরকোষে অর্ধপরিবাহী পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সৌরকোষে অর্ধপরিবাহী পদার্থ হিসেবে সিলিকন ব্যবহার করা হয়। অর্ধপরিবাহী মানে কি? এই অর্ধপরিবাহী মানে হচ্ছে কম পরিবাহীর চেয়ে বেশি তড়িৎ পরিবহন করে, কিন্তু বেশি পরিবাহীর চেয়ে আবার কম তড়িৎ পরিবহন করে, মানে মিডিয়াম তড়িৎ পরিবহন করে, এটাকে বলা হয় কি, অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? সিলিকন ব্যবহার করা হয়। এর পরের প্রশ্ন আছে কি, সৌরকোষের ব্যবহার লেখো। সৌরকোষের ব্যবহার আর এই সৌরশক্তির ব্যবহার একই জিনিস। যদি কেউ মনে করে এই ব্যবহার এখানে লিখে দেবো, এই ব্যবহার এখানে লিখে দেবো, কোনো সমস্যা নেই। তো সৌরকোষের ব্যবহার কি হবে? পাম্পের সাহায্যে জল তোলা হয়। দ্বিতীয়টা কি, ট্রাফিক সিগন্যাল ক্যালকুলেটর খেলনাতে ব্যবহার করা হয়। এর পরেরটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের শক্তির প্রধান উৎস হলো সৌরকোষ। 4 নম্বর দিয়ে যেটা আছে, বেতার কেন্দ্রে সৌরকোষ ব্যবহার করা হয়। 35 দাগ দিয়ে যে প্রশ্নটা আছে, কৃত্রিম উপগ্রহে শক্তির প্রধান উৎস কি? কৃত্রিম উপগ্রহে, এখানেই লেখা আছে কৃত্রিম উপগ্রহে শক্তির প্রধান উৎস হলো সৌরকোষ। কৃত্রিম উপগ্রহে শক্তির প্রধান উৎস সৌরকোষ। 36 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো বায়ু শক্তির ব্যবহার লেখো, এবং একই সঙ্গে আছে কি, বায়ু শক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের ন্যূনতম বেগ কত হওয়া প্রয়োজন। এবং একই সঙ্গে আরও একটা প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের কোথায় বায়ু শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। পরীক্ষায় যদি বায়ু শক্তির ব্যবহার পড়ে তাহলে আমার তো মনে হয় না যে বায়ু শক্তির ব্যবহার বই পড়ে লিখতে হবে। নিজের ভাষায় নিজের জ্ঞানে যা জানা থাকবে সেইগুলো লিখে দিয়ে আসলেই ফুল নাম্বার পাওয়া যাবে। সেই জন্য এই বায়ু শক্তির জন্য সময় নষ্ট না করাই সব থেকে ভালো। শুধু বায়ু শক্তি বলে না, সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি,
বায়োমাস শক্তি, এরকম যত শক্তি এই টেক্সট বইতে আসে সেই সমস্ত শক্তিগুলোর ব্যবহার সবই একই। সমস্তটাই কি কাজে ব্যবহার করা হয়? আলো জ্বালাতে, পাখা চালাতে, এই সমস্ত কাজে ব্যবহার করা হয়। তারপরও যাদের এই বায়ু শক্তির ব্যবহার একটাবার অন্তত পড়া উচিত তাদের জন্য একবার বলে দিচ্ছি। 1 নম্বর দিয়ে কি আছে? বায়ু শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেই বিদ্যুৎ ব্যবহার করা হয় শহর ও গ্রামের ঘর বাড়িতে, যেখানে আলো জ্বালাতে, পাখা চালাতে, ফ্রিজ চালাতে, টিভি চালাতে, ওয়াশিং মেশিন চালাতে, মোবাইল চার্জ দিতে ব্যবহার করা হয়। এছাড়া আরও অন্যান্য অনেক কাজেই ব্যবহার করা হয়। 2 নম্বর দিয়ে কি দেওয়া আছে? পাম্পের সাহায্যে জল তুলতে ব্যবহার করা হয়। 3 নম্বর দিয়ে দেওয়া আছে কি? স্ট্রিট ল্যাম্পের সাহায্যে আলো জ্বালাতে। 4 নম্বর দিয়ে দেওয়া আছে কি? পালতোলা নৌকা পরিচালনা করার জন্য বায়ু শক্তি ব্যবহার করা হয়। অর্থাৎ পালতোলা নৌকাটার যদি পাল তোলা থাকে তাহলে কি হবে? বায়ু প্রবাহের গতি যেদিকে যাবে নৌকাটাও সেদিকে যাবে, এই কাজে ব্যবহার করা হয়। পরের প্রশ্নটা কি আছে? বায়ু শক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের ন্যূনতম বেগ কত হওয়া প্রয়োজন? যেখানে বায়ুকল বসানো থাকবে সেখানে দেখবে বায়ুকলের ডানা থাকে, সেই ডানাটা কি হয়? বায়ু প্রবাহের সাহায্যে ঘুরতে থাকে। বায়ু প্রবাহের ন্যূনতম বেগ কত হলে ওই ডানাটা ঠিকঠাকভাবে ঘুরবে এবং তার কার্যকারিতা দেখাতে পারবে? ডানাটা যখনই ঘুরবে তখন ওই ডানার পিছনে থাকবে জেনারেটর বা মোটর, সেই মোটরটা ঘুরতে থাকবে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। সেই ডানাটা যদি সঠিকভাবে ঘুরতে থাকে তাহলে বায়ু প্রবাহের ন্যূনতম বেগ হওয়া প্রয়োজন 15 কিমি/ঘন্টা। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের কোথায় বায়ু শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়? বায়ুকলগুলো সাধারণত শহর অঞ্চলে বসানো থাকে না। শহর অঞ্চলে যদি বায়ুকল বসানো হয় তাহলে বায়ু প্রবাহের বেগ পাওয়া যাবে না, এবং এই বায়ু প্রবাহের বেগ যদি না পাওয়া যায় তাহলে বায়ুকলের যে ডানা থাকবে সেই ডানাটা ঘুরবে না। সেই জন্য এই বায়ুকলগুলিকে বসানো হয় সমুদ্র তীরবর্তী অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে। পশ্চিমবঙ্গের মধ্যে ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ এবং বকখালিতে বায়ুকল বসানো আছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 37 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো জোয়ার ভাটা শক্তি ও ভূতাপীয় শক্তির ব্যবহার লেখো। এই জোয়ার ভাটা শক্তি এবং ভূতাপীয় শক্তি প্রধানত বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, এটাই হচ্ছে মূল ব্যবহার। তারপরেও জোয়ার ভাটা শক্তির ব্যবহারে কি আছে? 1 নম্বর দিয়ে দেওয়া আছে কি? জোয়ার ভাটা শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেই বিদ্যুৎ আলো জ্বালাতে, পাখা চালাতে, এসি চালাতে, ফ্রিজ চালাতে, টেলিভিশন চালাতে, মোবাইলে চার্জ দিতে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। 2 নম্বর দিয়ে যেটা দেওয়া আছে সেটি হলো উপকূলীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। 3 নম্বর দিয়ে দেওয়া আছে কি? জল সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ বাঁধ দিয়ে কি করা হয়? জলটাকে সংরক্ষণ করা হয়। 4 নম্বর দিয়ে দেওয়া আছে কি? জ্বালানি সাশ্রয় করে। জ্বালানি সাশ্রয় মানে কি? যে জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল এবং গ্যাসের ব্যবহারটাকে কি করে? কমিয়ে দেয় এবং সেক্ষেত্রে কি হবে? জ্বালানিটা সাশ্রয় হয়। ভূতাপীয় শক্তির ব্যবহার কি হবে? ভূতাপীয় শক্তির ব্যবহার 1 নম্বর দিয়ে দেওয়া আছে কি? বিদ্যুৎ উৎপাদনের কাজে ভূতাপীয় শক্তি ব্যবহার করা হয় এবং সেই বিদ্যুতের সাহায্যে কি হবে? আলো জ্বালাতে, পাখা চালাতে, টেলিভিশন চালাতে ইত্যাদি কাজে ব্যবহার করা হবে। 2 নম্বর, বাড়ি ও শিল্পক্ষেত্রে গরম জল ও তাপ সরবরাহের কাজে ব্যবহার করা হয়। 3 নম্বর দিয়ে দেওয়া আছে কি? কারখানার বিভিন্ন যন্ত্র চালাতে এই শক্তি ব্যবহার করা হয়। 4 নম্বর দিয়ে আছে কি? জ্বালানি সাশ্রয় করে। এখানেও যেটা 4 নম্বর, এখানেও সেই একই 4 নম্বর দেওয়া আছে, জ্বালানি সাশ্রয় করে। 38 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো বায়োমাস কাকে বলে? সহজ ভাষায় বললে বায়োমাস হচ্ছে কার্বন ঘটিত বর্জ্য পদার্থগুলিকে বলা হয় বায়োমাস। একটু ডিটেলসে বললে কিরকম হবে? কৃষিজাত বর্জ্য, পচা গাছপালা, আখের ছিবড়ে, ভুসি, শাকসবজি, ফলমূলের খোসা, রান্নাঘরের অব্যবহৃত জৈব অবশেষ, কচুরিপানা, প্রাণীর মলমূত্র,
মৃত প্রাণীর দেহাবশেষ ইত্যাদি কার্বন ঘটিত যৌগগুলিকে একত্রে বলা হয় কি? বায়োমাস। পরের প্রশ্ন কি আছে? বায়োগ্যাস কাকে বলে? বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি? বায়োগ্যাসের ব্যবহার লেখো। একই সঙ্গে 3টি প্রশ্ন দেওয়া আছে। বায়োগ্যাস কাকে বলে? বায়োমাসকে বায়ুর অনুপস্থিতিতে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় গ্যাসীয় মিশ্রণ পাওয়া যায় তাকে বলা হয় জৈব গ্যাস বা বায়োগ্যাস। ঠিক এখানে কি লেখা আছে? বায়োমাসকে বায়ুর অনুপস্থিতিতে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে, মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা ওটাকে ভেঙে দিলে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয় তাকে বলা হয় জৈব গ্যাস বা বায়োগ্যাস। পরের প্রশ্ন কি আছে? বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি? বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম হচ্ছে মিথেন। প্রায় 50 থেকে 60% মিথেন গ্যাস থাকে। বায়োগ্যাসের ব্যবহার দেখো। বায়োগ্যাসের ব্যবহার কি? প্রধানত জ্বালানির রূপে ব্যবহার করা হয় এবং আলো জ্বালাতে ব্যবহার করা হয়। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। সেই বিদ্যুৎ থেকে তো আলো জ্বালাতে, পাখা চালাতে, টিভি চালাতে সমস্ত কাজেই ব্যবহার করা যাবে।